রাজধানীর সড়কে গণ অভ্যুত্থানে আহতদের অবস্থান মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে ১৬ ঘণ্টা পর প্রত্যাহার। শূন্য বর্জ্য ও কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরি করতে হবে জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস। কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় ফখরুল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ। অপরূপ হেমন্ত জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, কমছে তাপমাত্রা। আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সুচিকিৎসার দাবিতে জুলাই অগাস্ট আন্দোলনে আহত ও স্বজনদের আন্দোলন বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে। এই অবস্থায় মধ্যরাতেই পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান 4 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী। ভুল স্বীকার করে দেন আহতদের সব দাবি বাস্তবায়নের আশ্বাস। এরপর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 3:30। তখনও শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের রাস্তায় বসে অবস্থান করছেন জুলাই আগস্ট আন্দোলনের আহত ও স্বজনেরা। দেরিতে হলেও ঘটনার গুরুত্ব বুঝে সেখানে পৌঁছান অধ্যাপক আসিফ নজরুল সহ সরকারের 5 উপদেষ্টা। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় নিঃশর্ত ক্ষমা চান তারা। অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। আগামী ডিসেম্বরের মধ্যে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সহ সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টারা। এছাড়া বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দেওয়া হয়। আপনাদের কথা আমরা শুনবো, কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো। 5 উপদেষ্টার আশ্বাসে 16 ঘণ্টা পর হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতদের কয়েকজন। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দফায় দফায় আলোচনা করেও আহতদের হাসপাতালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে মানব সভ্যতা হুমকির মুখে উল্লেখ করে শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরির পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুদ্ধিবৃত্তিক যুবশক্তিকে সংগঠিত করে নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের আহ্বানও জানান তিনি। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে এসব বলেন তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ক্রমেই উষ্ণ থেকে উষ্ণতর হওয়া পৃথিবীর জলবায়ু পরিবর্তন রোধে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের সম্মেলন COP29 উদ্বোধনী অধিবেশনে ভাষণ রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শূন্য কার্বনের উপর ভিত্তি করে তৈরি করতে হবে জীবাশ্ম জ্বালানিবিহীন নতুন জীবনযাত্রা। জলবায়ু বিপর্যয়ের ক্ষতি কমাতে তার 3-0 দর্শন দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণবিহীন পৃথিবীর স্বপ্ন তুলে ধরেন বিশ্ব নেতাদের সামনে। জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে এবং সে কারণে মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষ আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছে। বেঁচে থাকার জন্য একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে আমাদের আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এই জীবনযাত্রা হবে শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনর্নবায়নযোগ্য শক্তি থাকবে। ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে সামাজিক ব্যবসার প্রস্তাবনা রাখেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বলেন, এই ব্যবসার মডেল পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় কাজ করবে। এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে
শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে। সামাজিক এই ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে। চাকরি প্রার্থীর চেয়ে উদ্যোক্তা তৈরি করবে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উপর গুরুত্ব দিয়ে ডক্টর ইউনূস বলেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত এবং উন্নত হবে। Young people will get prepared through new education. প্রতিটি যুবক ৩-০ ভিত্তিক ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। এগুলো হচ্ছে শূন্য নেট কার্বন নির্গমন, শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে তরুণরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। Love that lifestyle. বর্তমান পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে জলবায়ু এবং পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রক্ষায় প্রতিবেশী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বুধবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ জেলা বিএনপির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দলের নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন, কাউকে নিষিদ্ধ করার কাজ জনগণের। The people will decide যে কে রাজনীতি করবে কে করবে না, and through election নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বলেন, পতিত স্বৈরাচারকে রক্ষায় চলছে চেষ্টা। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বিপ্লবের ১০০ দিন শিরোনামে রাজধানীতে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা সরকারের নানা সমালোচনা তুলে ধরেন। কেন এই সরকার তাদের হৃদয়ে কেন তারা অনুভব করলো অথবা তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইন্ডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কিংবা কনসেনসাস এইটার ভিত্তিতে পলিটিক্যাল ট্রানজিশনটা করা উচিত, কারণ কনসেনসাসের বাইরে গেলেই একটা বিপর্যয়ের শঙ্কা আছে। যারাই স্টেক হোল্ডার আছি আমরা তাদের খুবই বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার, যাতে ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা করতে পারি। এটা যদি না হয় তাহলে তো এটা গজবের মতো হয়ে যাবে। নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সাথে করা চুক্তি সম্পর্কে দেশের মানুষ জানতে চায়। কত গোপন চুক্তি করে এসছে একবার ভারত সফর করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তা জনগণ মনোনীত সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বিকেলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিক উপলক্ষে মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মাহফুজ বলেন, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্যে সামিল হবেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্রটা সবসময় জনগণ থেকে একটা দূরত্ব বজায় রেখে চলত। এই দূরত্বটা যেন কমিয়ে আনা যায় তার জন্য কাজ করছে সরকার। এর আগে দুই উপদেষ্টা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন, পরে ভাসানীর গড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। জনগণের অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা মনোনীত সরকার, তো জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের জনগণের পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা সপক্ষে আছে তাদেরকে নিয়ে আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার
ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। বুধবার দুপুরে পঞ্চদশ সংশোধনী বৈধতা নিয়ে রুল শুনানিতে তিনি একথা বলেন। বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। গণতন্ত্রকে সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার, এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবেই চলবে। রাজধানীর পুরান ঢাকায় বুধবার অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। বিচ্ছিন্ন করা হয়েছে কারখানার বিদ্যুৎ সংযোগ। এ সময় মালিকপক্ষ কর্মচারীরা বিক্ষোভ করেন এবং বিকল্প রোজগারের ব্যবস্থার দাবি জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাতে যৌথ বাহিনী সদস্যদের সাথে নিয়ে পুরান ঢাকার কামালবাগ এলাকায় যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে একটি তালাবদ্ধ কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। পরে মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে সেখানে হট্টগোল সৃষ্টি করে। রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করার বিরোধিতা করেন তারা। পরিবেশ দূষণ করতে পরিবেশ দূষণ আর চলতে আছে না, গাড়ির ধোঁয়া, গাড়িতে ধোঁয়া, এটা পরিবেশ দূষিত করতে আছে না, পাচ্ছেন এটা বন্ধ করতে। আমরা এটা কইরা খাই স্যার, মানে আপনারা যদি চান আমাদের পেটে লাথি পারবেন, আপনারা নিয়ে যান স্যার, আমাদের সবাইকে নিয়ে যান। উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী পুরো দল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রতিবাদের কারণেই কি অভিযান মাঝপথে থেমে গেল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপসচিব। এতে তো তাদের ক্ষতি হচ্ছে। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আজকে তো লং টাইম করতে চেয়েছিলেন, তাও কি জনগণের তোপের মুখে আজকে ক্যান্সেল করলেন? আপনার কি তাই মনে হচ্ছে? না, আমার কাছে তো তাই মনে হচ্ছে না। না, এটা ডিটেইলস আমি কি বলবো, না আমরা যাচ্ছি তো ভাই, যাচ্ছি। দিনব্যাপী অভিযান চলার কথা থাকলেও মালিক শ্রমিকদের বিক্ষোভের পরে আর কোনো কারখানায় যাননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যার কারণে ট্যাক্স কমানোর পরেও মানুষের স্বস্তি ফিরছে না। বুধবার নগরীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের জন্য ব্যাংক সহ সব সংস্কারে ফুটপ্রিন্ট রাখছেন তারা। মেজবা হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পার হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সিন্ডিকেট দমনে টাস্ক ফোর্স গঠন, অভিযান, চাল, পেঁয়াজ, ডিম সহ নিত্যপণ্যের শুল্ক কমালেও বাজারে প্রভাব তো পড়েইনি, বরং বেড়েছে দাম। সেই সাথে উচ্চ মূল্যস্ফীতির খেসারাত গুনছেন ভোক্তা সাধারণ। এমন বাস্তবতায় অনেকটা আক্ষেপের সুরে অর্থ উপদেষ্টা বললেন, স্বৈরাচার সরকারের সময় বিশৃঙ্খল বাজারে কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার সততার অভাব, এইটাই কিন্তু আমরা ফিল করছি। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে বলে যে লোকেরা কেউ অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগালি করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এই চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব,
অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারগুলো দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না, অথচ হবে ওদের কষ্ট করে 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা পেল, তার স্যাটিসফ্যাকশন হয়তো আমরা চেষ্টা করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সবাই মিলে কিছুটা ক্যাভিয়ার্স আছে, কিছুটা বাড়াবে ছিল, তার মধ্যে এখন সামনে আছে, তো আমরা চেষ্টা করছি অত দ্রুত ইসে করে নেওয়া, এবং বাংলাদেশ সমাজে একটা ইতিবাচক ধারণা আছে। আর আমাদের শেষে বলে আমাদের কিছু খুব কঠিন কাজ আমাদের কাছে, এবং আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও করেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যালি সে করবে। অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদী কাজ করবে, তবে সর্বক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ৭১ পরবর্তী হত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং ৭২-এর সংবিধানের জন্য আওয়ামী লীগ ও শেখ পরিবার যদি ক্ষমা প্রার্থনা করে, তবেই শেখ মুজিবুর রহমান তার প্রাপ্য সম্মান পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন, বলেন শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনেই ক্ষমতায় থাকাকালে জনগণকে কষ্ট দিয়েছেন। তাদের দুজনের পার্থক্য হলো শেখ মুজিব একদা পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতা ছিলেন, শেখ মুজিব প্রবর্তিত মুজিববাদ বাংলাদেশকে বিভক্ত করেছে বলেও মন্তব্য করেন মাহফুজ। আর এ কারণে ৭৫-এ তার মৃত্যুর পর জনগণ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শেখ হাসিনাকেও তার স্বৈরাচারী শাসনের কারণে ক্ষমা চাইতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। আগামী বছর সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। বুধবার সচিবালয়ের সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সংস্কৃতি, গণপূর্ত ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একসাথে বৈঠক করে ঐক্যমতে পৌঁছেছে বলেও জানান তিনি। বলেন, নতুন বাংলাদেশ সব ধর্ম, ভাষা, সংস্কৃতির মেলবন্ধনের চিত্র উঠে আসবে ও তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বিগত সরকারের সময়ে কিভাবে গুম, খুন ও দুর্নীতি হয়েছিল তাও তুলে ধরা হবে বলে জানান ফারুকী। 15 নভেম্বর সব জেলাতে গ্রুপ থিয়েটারে যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে কাজের সুযোগ সৃষ্টির ঘোষণায় তা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরো হবে, আশা করা যায়। ইয়েস। জুলাই গণহত্যার বিচার দাবি করেছেন শহীদের স্বজনরা। একই সাথে দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই গণহত্যার শততম দিন উপলক্ষে বুধবার শহীদদের স্মরণে শোকগীতি, পথনাট্য, শহীদি স্মৃতিকথা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইনকিলাব মঞ্চ আয়োজন করে এই অনুষ্ঠানের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই গণহত্যার শততম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে শহীদদের স্মরণে কান্দে আমার মায়ের শিরোনামে আয়োজন করে ইনকিলাব মঞ্চ। 4-5 জন পুলিশ সামনে আসে, তারপরে জামাল আমাকে ধরে, কলার ধরে বলে, তোর একটা গুলি পাও না, তুই কই গুলি খাবি? জামাল মামা তখন বলে যে আসলে আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে বুকে মারেন না, আমার পায়ে মারেন, তাহলে আমি জীবনে বেঁচে থাকতে পারবো। সবগুলো পুলিশ একসাথে পায়ে গুলি করে। আয়োজনে জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবার তাদের স্মৃতিকথা তুলে ধরেন। মুক্ত হয়ে যে ভাইদের কষ্ট সহ্য করতে না পেরে আমার সন্তান ঘর থেকে বের হয়ে শহীদ হয়েছে। 7:36 কাহিনী। এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই, কারণ আমার আব্দুল্লাহ আর আসে নাই। 8:10 মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে। জুলাই গণহত্যায় নিহতদের মায়েরা অংশ নিয়ে জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। আমাদের সন্তানদের রক্ত বৃথা হতে দিবেন না। যেই দেশের স্বপ্নে বিভোরে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল, সেই দেশটা যেন পায়। শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরিবেশন করে নাটিকা। এছাড়া গণ অভ্যুত্থান নিয়ে রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। আমি যদি বেঁচে না ফিরি
তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ইতি তোমার আনাস, তোমাদের কলিজার টুকরা আনাস। অনুষ্ঠান থেকে অভ্যুত্থানের শহীদদের ভুলে না যেতে আহ্বান জানান আয়োজকেরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। যারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে আজ তারাই নিরাপত্তাহীন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দেশের সকল পর্যায়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল শেষে সমাবেশে কথা বলেন তারা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শ্রমিক, শিক্ষার্থী ও নারীসহ দেশের সকল পর্যায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক গমনে সরকার নির্ধারিত খরচ প্রায় ৭৯,০০০ টাকা হলেও সিন্ডিকেটের কাছে ধর্ণা দিয়ে সেই খরচ লাগছে ৪.৫ থেকে ৫.৫ লাখ টাকা বলে অভিযোগ করেছেন রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ডক্টর CR আবরার। বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি DRU-তে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট, উদ্ভূত সংকট ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ান শ্রমবাজারে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অতীতে, পূর্বের ক্ষতি মেটানো আর নতুন সংস্কারে প্রয়োজন টাস্কফোর্স। এছাড়া আলোচনা সভায় বক্তারা মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটকারীদের শাস্তির দাবি করে বলেন, সিন্ডিকেট সদস্যদের শাস্তির আওতায় না আনতে পারলে সিন্ডিকেট বিলুপ্ত হবে না, তাই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং শ্রমবাজার তদারকি করতে হবে। যারা আওয়ামী লীগের দোসর হয়ে তাদের পক্ষে মতামত প্রকাশ করছে তাদের নিয়ে এসে উপদেষ্টা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জুয়েল। বুধবার সন্ধ্যায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচারে বিরক্ত হয়ে সাধারণ জনগণ, ছাত্র জনতা ও বিএনপি সম্মিলিত আন্দোলনে ৫ তারিখের বিপ্লব সম্ভব হয়েছে। সুন্দর আগামীর দেশ নির্মাণ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল। প্রথম প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রায় ১ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলে বাজিমাত দ্বীপ রাষ্ট্রটির। অন্যদিকে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের আক্রমণ ভাগ। কিংস অ্যারেনায় ম্যাচের ১৮ মিনিটে হামজার ফ্রি কিকে হেডের মাধ্যমে গোল করেন আলী ফাসির। পাল্টা জবাব দিয়েছিল বাংলাদেশও, তবে সোহেল রানার শট গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধ পুরোটা জুড়েই ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ পরিস্থিতি অনেকটা একই রকম ছিল। একের পর এক আক্রমণ রুখতে সক্ষম হয় মালদ্বীপের ডিফেন্ডাররা। ৬৯ মিনিটে সাদুদ্দিনের ক্রসে বদলি খেলোয়াড় শাহরিয়ার ইমন হেড করলেও তা শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে জড়ায়নি। ৮৪ ও ৮৬ মিনিটে দুটি বড় সুযোগ মিস করেন মোরসালিন। শেষ পর্যন্ত স্বাগতিক দর্শকদের হতাশ করেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলী সুজাইনের দল। ১৯ নভেম্বর এই মাঠেই দ্বিতীয় প্রীতি ম্যাচে লড়বে দুই দল। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। রাজধানী সড়কে গণ অভ্যুত্থানে আহতদের অবস্থান মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে, ১৬ ঘন্টা পর প্রত্যাহার। শূন্য বর্জ্য ও কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরি করতে হবে, জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস। কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, ফখরুল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ। অপরূপ হেমন্ত জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, কমছে তাপমাত্রা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।